মোহনবাবু এবং জ্যোতি দেবীর 6টা ছেলে ছিল। মোহনবাবুর এক অনেক বড় পিতল কাঁসার পাত্রের ব্যবসা ছিল, আর সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবসা এতটাই ফুলে ফেপে প্রসারিত হয় যে দেশের সঙ্গে সঙ্গে সেই ব্যবসা বিদেশেও প্রসিদ্ধি লাভ করে, যার ফলে ছেলেদের বয়স খুব বেশি হতে না হতেই মোহনবাবু তার 5 ছেলে মনোজ, অনুজ, রাকেশ, সুরেশ এবং কমলেশের একসঙ্গে বিয়ে দেয়। আর তাদের বিয়ের পরই ছেলে এবং বৌমা সবাইকে বিদেশে পাঠিয়ে দেয়, যার ফলে তারা পুরোপুরিভাবে বিদেশেই সেটেল হয়ে যায়। বিদেশে থেকে তাদের এমন ভালো লেগে যায় যে তাদের মধ্যে কেউ আর নিজেদের দেশে ফিরতেই চায় না। এমনকি তারা তাদের দেশের সংস্কার সংস্কৃতি সমস্ত কিছু ভুলে যায়। আর অন্যদিকে মোহনবাবুর ছোট ছেলে ঋষিকেশ অনেক ছোট হওয়ায় সে বাবা মায়ের কাছে থেকেই মানুষ হয়। এভাবেই বছরের পর বছর কেটে যায় আর ঋষিকেশও বড় হয়ে ওঠে। তাই মোহনবাবু এবার রুক্মিণী নামে এক সংস্কারী মেয়ের সঙ্গে ঋষিকেশের বিয়ে ঠিক করে। হ্যালো বড় বৌমা, তোমাদের ছোট দেওরের কিন্তু বিয়ে ঠিক করে দিয়েছি আমরা। এতগুলো বছরে তোমরা বাচ্চাদেরকে নিয়ে দেশে ফিরে আসোনি, এবার কিন্তু তোমরা না করতে পারবে না। বাড়িতে এত বড় বিয়ের অনুষ্ঠান, তাই তোমাদেরকে 1 মাস আগেই চলে আসতে হবে। কিন্তু মা, আমরা তো কেউ ঋষিকেশের বিয়েতে যেতে পারবো না। আসলে আমাদের তো নিজেদের দেশে ফিরে যেতে ইচ্ছাই করে না। আমাদের ছেলে মেয়েরা তো একদমই যেতে চায় না। ওরা এদেশেই জন্মগ্রহণ করেছে, এদেশেই মানুষ, তাই ওরা কিন্তু ইন্ডিয়াতে গিয়ে থাকতেই পারবে না। সে আমি বুঝতেই পারছি, বিদেশে গিয়ে তোমরা সবাই বিদেশি হয়ে গেছো, কিন্তু ছোট দেওরের বিয়েতে আসবে না তা কখনো হয়? আত্মীয় স্বজনরা নানান রকম কথা বলবে, আমি কিচ্ছু শুনতে চাই না। নাতি নাতনি সবাইকে নিয়ে তোমরা চলে এসো। আসলে আমার বড় মেয়ের সামনের মাসে 15 তারিখে 14তম জন্মদিন। ওর বার্থডে উপলক্ষে আমরা অনেক বড় পার্টি থ্রো করতে চাই। আর যেহেতু ঋষিকেশের বিয়ে 10 তারিখে, আমাদের ওই টাইমটাতে যাওয়া খুব সমস্যা হয়ে যাচ্ছে। বিদেশের মাটিতে মেয়ের জন্মদিন উপলক্ষে পার্টি থ্রো করা কিন্তু ছোট মোটো ব্যাপার নয়, কত কিছুর আয়োজন করতে হবে। আমরা প্রচন্ড ব্যস্ত থাকবো। আরে তুমি তো পলের জন্মদিন আমাদের এখানে এসেও পালন করতে পারবে। 15 বছর ধরে ওখানেই তো সমস্ত কিছু হচ্ছে। 1 বছর না হয় ঠাকুমার বাড়িতেই জন্মদিন পালন করলো, নাকি তাতেও সমস্যা তোমাদের? দেখো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা তাই করো। এমনিও তোমরা তো আমাদের কোনো কথাই শোনো না। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে তো যেতেই হবে। তবে হ্যাঁ, যেহেতু 10 তারিখে বিয়ে, আমরা কিন্তু বিয়ের আগের দিন মানে 9 তারিখেই ওখানে গিয়ে পৌঁছাবো। 10 তারিখ 11 তারিখ ওখানে থাকবো, আর 12 তারিখে আবার রিটার্ন করব। এর বেশি কিন্তু আমরা ওখানে কিছুতেই থাকতে পারবো না, ওকে? সঙ্গীতার কথা শুনে জ্যোতি দেবীর কিছু আর করার থাকে না। এভাবেই দেখতে দেখতে ঋষিকেশ এবং রুক্মিণীর বিয়ের দিন এগিয়ে আসে। আর ঠিক তাদের বিয়ের আগের দিনই ঋষিকেশের 5 দাদা এবং বৌদি তাদের ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে দেশে ফিরে আসে। অনেক বছর পর তাদেরকে দেখে বাড়ির প্রত্যেকে প্রচন্ড পরিমাণে খুশি হলেও বিদেশি 5 বৌমা এখন সবার সামনে নিজেদেরকে বিদেশি প্রমাণ করার জন্য সবার সঙ্গে খুবই বাজে ব্যবহার করে থাকে। বিশেষ করে 5 বৌমা সবসময় নিজেদেরকে বিদেশি বলেই দাবি করতে থাকে। এমনকি ঋষিকেশ এবং রুক্মিণীর বিয়ের দিনে সঙ্গীতা, বৈশালী, নন্দিনী, অঙ্কিতা এবং তিতলি 5 বৌমা নিজেদেরকে বিদেশি প্রমাণ করার জন্য খুবই ছোটখাটো ওয়েস্টার্ন ড্রেস পরে। একি, তোমরা বিয়ে বাড়িতে এরকম পোশাক আশাক পরে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমরা হয়তো ভুলে যাচ্ছ, তোমরা কিন্তু এখন বিদেশে নেই, তোমরা নিজেদের দেশে ফিরে এসেছো। আর দেশের বিয়ে বাড়িতে সবাই কেমন পোশাক আশাক পরে তোমরা তো খুব ভালো করেই জানো। তাহলে তোমরা এত ছোট ছোট জামা কাপড় পরে সবার মাঝে কিভাবে ঘুরে বেড়াতে পারো? ও শিট, শাশুড়ি মা, আপনি এখন দেশের মানুষদের সঙ্গে আমাদের তুলনা করবেন? আমরা 15 বছর ধরে বিদেশে থাকছি, তাই আমরা এখন পুরোপুরিভাবে নিজেদেরকে পাল্টে ফেলেছি। আমাদের এখন এদেশের মানুষদের মতো গা ঢাকা বড় বড় পোশাক আশাক কিংবা শাড়ি পরতে মোটেই ভালো লাগে না। আমরা এখন ওয়েস্টার্ন মডার্ন ড্রেস পরতেই পছন্দ করি। এই ড্রেসগুলো দেখুন তো, পরলে কতটা সুন্দর দেখায়। বিদেশের মাটিতে 15 বছর ধরে তোমরা থাকো বলে এই নয় যে তোমরা তোমাদের দেশীয় সংস্কার সংস্কৃতি সমস্ত কিছু ভুলে যাবে। আমি খুব ভালোবেসে তোমাদের 5 জনের জন্য শাড়ি আর লেহেঙ্গা কিনেছিলাম। ভেবেছিলাম বিয়ে বাড়িতে অন্তত তোমরা আমাদের দেওয়া উপহারগুলো স্বীকার করবে, কিন্তু তোমরা সেটাও করলে না। আমার আর কিছু বলার নেই। আমরা শাড়ি আর লেহেঙ্গাতে কখনো ফিরে যাব না। আমাদের তো এখন মুখে শাড়ি আর লেহেঙ্গার নাম উচ্চারণ করতেই লজ্জা লাগে।
আচ্ছা মা, আরেকটা কথা আপনাকে বলি, আপনি ঋষিকেশের বিয়ে এরকম একটা গেও মেয়ের সঙ্গে কেন দিচ্ছেন বলুন তো? আপনি যদি আমাদেরকে বলতেন তাহলে আমরা কিন্তু ঋষিকেশের জন্য বিদেশি মেয়ের সম্বন্ধ দেখতাম, কারণ এই মেয়েকে দেখে আমাদের মনে হয় না এই বিদেশে গিয়ে আমাদের সঙ্গে থাকতে পারবে। হবু বড় জায়ের মুখে এরকম কথা শুনে রুক্মিণীর প্রচন্ড পরিমাণে রাগ হয়। এই যে দিদি, তোমার সাথে আমার সবেমাত্র পরিচয় হলো, আমি জানি না আমার কোন ব্যবহার দেখে তোমার আমাকে গেও বলে মনে হয়েছে। যাক, তোমাদের যেটা মনে হয়েছে তোমরা সেটা বলেছো। আর হ্যাঁ, আমি বিয়ের আগেই ঋষিকেশকে বলে দিয়েছি আমি বিয়ের পর তোমাদের সঙ্গে বিদেশে গিয়ে থাকতে পারবো না, কারণ আমি আমার দেশকে খুব ভালোবাসি, তাই সারা জীবনের মতো আমি আমার দেশকে ছেড়ে যেতে চাই না। ছাড়ো নতুন বৌমা, এদের কথাই তুমি কিছু মনে করো না, এরা নিজেদেরকে বিদেশি বলে মনে করছে তো, সেই জন্য আকাশে উড়ে বেড়াচ্ছে, একদিন এদের ডানা ঠিক কেটে যাবে। না না মা, আর একটা কথা এনাদের বলা বাকি আছে, আমি বিদেশে যেতে চাই না তার পেছনে আরো একটা বড় কারণ আছে। আমরা যদি সবাই বাবা মাকে ছেড়ে বিদেশে গিয়ে থাকি তাহলে আমাদের বাবা মাকে কি দেখবে? তোমরা তো কখনো বাবা মায়ের কথা চিন্তা করনি, কিন্তু আমার কাছে টাকা পয়সা সমস্ত কিছুর থেকে বাবা মা কিংবা পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। রুক্মিণীর কথা শুনে তার বিদেশি জায়েরা প্রচন্ড পরিমাণে অপমানিত বোধ করে, তাই তারা তখনই ম্যারেজ হল থেকে বাইরে বেরিয়ে যায়। ওই গেও ভূত মেয়েটা আমাদেরকে এভাবে অপমান করলো, ওই মেয়েটা আমাদের নখেরও যোগ্য নয়। শাশুড়ি মা এখন থেকেই ওই মেয়েটাকে মাথায় তুলেছে দেখছি। ও যেভাবে সবার সামনে আমাদেরকে অপমান করলো, এর প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। শোন, আমি কি বলছি তোরা ভালো করে শুনে নে। এই বলে সঙ্গীতা তার জায়দেরকে একটা প্ল্যানিং এর ব্যাপারে বলে, আর সেই প্ল্যানিং শুনে তারা সবাই খুবই খুশি হয়। আসলে তারা সবাই মিলে বিয়েবাড়ির অনুষ্ঠান ছেড়ে রাত্রিবেলা নাইট ক্লাবে যাবে বলে ঠিক করে, তাই তারা তখনই তাদের শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, বলছি মা, আমরা 5 জন এখন নাইট ক্লাবে যাচ্ছি, আমরা কিন্তু রাতের ডিনার বাইরেই করে নেব। এ তোমরা কি বলছো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা এখন বিয়েবাড়ির অনুষ্ঠান ছেড়ে নাইট ক্লাবে পার্টি করতে যাবে, আবার বলছো বাইরে ডিনার করবে? বিয়ে বাড়িতে এত সব খাবারের আয়োজন করা হয়েছে, তোমরা খাবে না বিয়ে বাড়িতে? আর তাছাড়া কিছুক্ষণ পরেই তো বিয়ের লগ্ন আছে, তোমরা তোমাদের ছোট দেওর আর ছোট জায়ের বিয়ে দেখবে না? না না, আসলে আমাদের বিয়ে বাড়িতে থাকতে মোটেই ভালো লাগছে না। সত্যি কথা বলতে এই মেয়েটার সঙ্গে আমাদের সেটিং হচ্ছে না, আমাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, তাই আমরা এরকম বোরিং বিয়ে বাড়ির অনুষ্ঠানে থেকে কোনো আনন্দ মজা করতেই পারছি না। এর চেয়ে ভালো আমরা বরং নাইট ক্লাবে গেলে বেশি মজা করতে পারবো। তাছাড়া বিয়ে বাড়িতে যে সমস্ত দেশি খাবারের আয়োজন করা হয়েছে, এই বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস, কষা মাংস, এগুলো খাওয়া আমরা বহু বছর আগেই ছেড়ে দিয়েছি। আমরা বিদেশ থেকে 5 বৌমা এলাম, আপনাদের তো কন্যা পক্ষকে বলে দেওয়া দরকার ছিল যে আমরা এখন বিদেশি খাবার খাই, ওনারা তো আমাদের জন্য বিদেশি খাবারের আয়োজন করতেই পারতেন, তাই না? ক্ষমা করবে দিদি, আসলে কি বলতো, আমার বাবা মা ধারণা করতে পারেনি যে কেউ বিদেশে 15 বছর থাকার পর দেশি খাবার পুরোপুরিভাবে পরিত্যাগ করতে পারে, আর আমাদের দেশীয় খাবারকে এরকম ভাবে অপমান করতে পারি। কারণ আমরা যতদূর জানি, বিদেশে যারা থাকে তারা দেশে ফিরে এসে দেশের খাবার খাওয়ার জন্য ছটফট করে, তাই আমরা ভেবেছিলাম তোমরাও হয়তো দেশে ফিরে এসে দেশীয় খাবারই খাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বাবাকে বলছি তোমাদের জন্য রেস্টুরেন্ট থেকে বিদেশি খাবার অর্ডার করে দিতে। এই দেখো, তুমি আমাদেরকে জ্ঞান দেবে না, বুঝেছো? তোমাকে আমরা সহ্য করতেই পারছি না, আর সেই জন্যই আমরা এখান থেকে চলে যাচ্ছি। এখনো তোমার বিয়ে হয়নি আর তুমি বড্ড ফটর ফটর করছো। তুমি আমাদের জন্য খাবার অর্ডার করবে বলছো, তুমি কি আমাদের জন্য মদ অর্ডার করতে পারবে? কারণ আমাদের কাছে বিয়ে বাড়িতে এনজয় করা মানেই হলো মদ খাওয়া। তুমি যদি আমাদের জন্য বিদেশি মদ অর্ডার করতে পারো তাহলে আমরা এই বিয়ে বাড়িতেই থাকবো, কোথাও যাব না। না, এরকম একটা জঘন্য কাজ আমি কোনো রকম ভাবে করতে পারবো না, কারণ আমি চাই না তোমাদের 5 জনের জন্য বিয়ে বাড়ির পরিবেশটা নষ্ট হোক। এখানে বাচ্চা, বুড়ো, বয়স্ক বিভিন্ন রকমের মানুষজন আছে, তাদের উপর বাজে প্রভাব পড়তে পারে। আর তাছাড়া আমার বাপের বাড়ির লোকের কাছে আমি আমার শ্বশুর বাড়ির লোকজনকে ছোট করতেও চাই না। তোমাদের তো কিছু যায় আসে না, কিন্তু এতে করে আমাদের শ্বশুর মশাই আর শাশুড়ি মা অসম্মানিত হবেন, তাই তোমরা এখন আসতে পারো। রুক্মিণীর কথা শুনে তার বিদেশি জায়েরা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর তারা তখনই সেখান থেকে নাইট ক্লাবে চলে যায়। এভাবেই 5 বিদেশি বৌমার অনুপস্থিতিতেই ঋষিকেশ এবং রুক্মিণীর শুভ বিবাহ সম্পন্ন হয়। আর বিয়ের পরের দিন রিসেপশনের অনুষ্ঠান ভণ্ড করার জন্য 5 বিদেশি বৌমা অনলাইন থেকে অনেক রকমের বিদেশি মদ অর্ডার করে,
এমনকি তারা রিসেপশন পার্টিতে নিজেরাই মদের একটা কাউন্টার তৈরি করে, আর সেই কাউন্টারে তারা বিভিন্ন রকমের বিদেশি মদ সাজিয়ে রেখে দেয়, যা দেখে সেই অনুষ্ঠানে উপস্থিত সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। এমনকি কিছুক্ষণের মধ্যেই যখন রুক্মিণীর মায়ের বাড়ির লোকজন রিসেপশন পার্টিতে এসে পৌঁছায়, তখন 5 বিদেশি বৌমা হাতে মদের গ্লাস নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে পড়ে, আর তারা রুক্মিণীর পরিবারের লোকজনের হাতে জোর করে মদের গ্লাস ধরিয়ে দেয়। ড্রিঙ্ক করবেন না বললে তো চলবে না, আমাদের রিসেপশন পার্টির এটাই কিন্তু মেন আকর্ষণ। আর তাছাড়া আপনাদের ওয়েলকামের জন্যই তো আমরা এত দামি দামি বিদেশি মদ অর্ডার করেছি। আমাদের পরিবারের আমরা সবাই মদ খাই, কারণ আমাদের ফ্যামিলির বেশিরভাগ জন আমরা কিন্তু বিদেশেই থাকি। আপনাদের সবাইকে তাই একটু হলেও কিন্তু মদ খেতেই হবে, এটাই কিন্তু আমাদের রিসেপশন পার্টির নিয়ম। সঙ্গীতার কথা শুনে সবাই প্রচন্ড পরিমাণে অপমানিত বোধ করে, যার ফলে রুক্মিণীর মায়ের বাড়ির লোকেরা প্রচন্ড পরিমাণে রেগে যায়, আর সবাই রিসেপশন পার্টি থেকে নিজেদের বাড়িতে ফিরে যায়, যা দেখে রুক্মিণীর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে। কিন্তু রুক্মিণীর জায়রা ভাবতেও পারে না যে কিছুক্ষণের মধ্যেই তাদের জীবনে কত বড় বিপদ আসতে চলেছে। যেহেতু তাদের রিসেপশন পার্টি একটা বড় গার্ডেন এরিয়াতে অ্যারেঞ্জ করা হয়েছিল, তাই সেখানে একটা বড় সুইমিং পুল ছিল, আর বিদেশি 5 বৌমা কিছুক্ষণের মধ্যেই সেই সুইমিং পুলের পাশে গিয়ে অতিরিক্ত পরিমাণে ড্রিঙ্ক করতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই তারা প্রচন্ড পরিমাণে নেশাগ্রস্ত হয়ে সেলফি তুলতে শুরু করে দেয়। ফলে হঠাৎ করেই তারা 5 জনে ভুলবশত সুইমিং পুলে গিয়ে পড়ে, আর তারা কেউ যেহেতু সাঁতার কাটতে পারে না, তাই তারা মৃত্যুর দিকে এগিয়ে যায়। বাঁচাও বাঁচাও, আমাদেরকে কেউ বাঁচাও, আমরা মারা যাচ্ছি, দয়া করে আমাদেরকে কেউ বাঁচাও। সঙ্গীতা এবং তার জায়দের প্রতি কেউ কোনো রকম ভাবে নজর না রাখলেও রুক্মিণী সবসময় তার বিদেশি জায়দেরকে চোখে চোখে রাখার চেষ্টা করছিল। তাই সে যখন দেখতে পায় তার বিদেশি জায়রা সুইমিং পুলের মধ্যে পড়ে গেছে, তখনই সে তাড়াতাড়ি করে সুইমিং পুলের কাছে ছুটে আসে, আর সে কোনো রকম কোনো কথা না বলে লেহেঙ্গা পরে সুইমিং পুলের জলে ঝাঁপ দেয়। তবে জলে নেমে সে আগে নিজের লেহেঙ্গা খুলে ফেলে, আর তারপরে একে একে তার বিদেশি 5 জায়দেরকে উদ্ধার করে। এভাবেই রুক্মিণী নিজের জীবনের পরোয়া না করেই তার বিদেশি জায়দের প্রাণ রক্ষা করে, যার ফলে সঙ্গীতা এবং বাকিরা নিজেদের ভুল বুঝতে পারে। তুমি ঠিক আছো তো বোন? আমাদের জন্য তোমার পুরো রিসেপশনটাই নষ্ট হয়ে গেল, তোমার ড্রেস, তোমার মেকআপ সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছি। আজকে তুমি যদি আমাদেরকে না বাঁচাতে, তাহলে আমরা হয়তো মারাই যেতাম। এভাবেই সঙ্গীতা এবং বাকিরা রুক্মিণীর কাছে ক্ষমা চেয়ে নেয়। শুধু তাই নয়, বিদেশি 5 বৌমা মিলে রুক্মিণীকে আবার নতুন করে রিসেপশন পার্টির জন্য তৈরি করে, আর এবার তারাও নিজেদের ছোট ছোট পোশাক পরিবর্তন করে শাশুড়ি মায়ের দেয়া লেহেঙ্গা পরে নেয়, যার ফলে তাদেরকে দেখতে খুবই সুন্দর লাগে। এভাবেই রুক্মিণী তার বিদেশি জায়দের সঙ্গে রিসেপশন পার্টিতে প্রচন্ড পরিমাণে আনন্দ করে কাটায়। মদন তার 3 মেয়ে চন্দ্রা, মণি এবং টিনার সঙ্গে বাস করত। তার ছোট মেয়ে টিনা যখন মাত্র 2 বছরের ছিল, তখন মদনের বউ মধুলিকা মারা যায়। মদন তখন থেকেই তার মেয়েদের বহু কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে। সে যতটা সম্ভব তার মেয়েদেরকে একেবারে মায়ের মতোই আদর যত্ন করত। মদন দিনমজুরের কাজ করেই তার সংসার চালাতো। সেই সঙ্গে তার মেয়েদের পড়াশোনার জন্য সে এক্সট্রা টাকা ইনকাম করার চেষ্টা করত। 3 মেয়ে পড়াশোনায় খুবই ভালো ছিল। চন্দ্রা এবং মণি সবে সবে কলেজ কমপ্লিট করে চাকরির পরীক্ষা দেওয়ার চেষ্টা করছিল, আর তার ছোট মেয়ে টিনা ক্লাস 12-এ পড়ে। 3 মেয়ে পড়াশোনায় খুবই ভালো হওয়ায় তারা তাদের স্কলারশিপের টাকা দিয়ে নিজেদের পড়াশোনার খরচ চালানোর চেষ্টা করত। মদনের 3 মেয়ে দেখতে খুবই সুন্দর ছিল, তাই আশেপাশের কিছু ভণ্ড অসৎ মানুষজন তার মেয়েদের উপর খারাপ নজর দিত। তাই মদন সবসময় তার 3 মেয়েকে সাবধানে রাখার চেষ্টা করত। একদিন, আমি ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছি, তোরা 3 জন সাবধানে থাকিস, কেমন? বাবা, তুমি কাজে যাচ্ছ মানে? তোমার শরীরটা তো খারাপ। কালকে রাতে তোমার গায়ে অত জ্বর ছিল, আর তুমি সকালবেলা উঠেই কাজে যাবে বললে হবে? আজকে তোমাকে কাজে যেতে হবে না, তোমার বিশ্রাম নেওয়া দরকার। বিশ্রাম নিলে হবে না রে মা, আমাদের গরিবদের ঘরে একদিন কাজ না করলে উনুনে হাঁড়ি উঠবে না। আমি ঠিক আছি, আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না। না বাবা, তুমি ঠিক নেই, দেখেই বোঝা যাচ্ছে তুমি এখনো খুব অসুস্থ। তুমি আজকের দিনটা বাড়িতে থাকো না বাবা। আজকে তোমার 3 মেয়ে তোমার হয়ে কাজ করবে, আর তোমাকে একটা ভালো ডাক্তার দেখাতেও হবে।
তুমি ছাড়া আমাদের তিনজনের কেউ নেই। তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছো? হ্যাঁ বাবা, তুমি আজকে বাড়িতেই থাকো। আমরা তিন বোন আজকে ফ্যাক্টরিতে কাজে যাব। না না, আমি এখনো অতটাও অকেজ হয়ে পড়িনি যে আমার তিনটে জোয়ান মেয়েকে আমি বাইরে কাজ করতে পাঠাবো। আমি তোদের কোথাও যেতে দেব না, তোরা বাড়িতেই থাক, আমি কাজে যাব। আমি আর কোনো কথা শুনতে চাই না। এই বলে মদন কাজে যাবে বলে বাড়ি থেকে বেরোচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার মাথা ঘুরে যায় এবং সে মাটিতে পড়ে যায়। মদন তার অসুস্থতার কথা তার মেয়েদের থেকে লুকানোর চেষ্টা করছিল, কিন্তু সে পেরে ওঠেনি। তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। তার তিন মেয়ে কোনো রকমে তাকে বুঝিয়ে তার বদলে ফ্যাক্টরিতে কাজে যায়। মদন একটা বড় ফ্যাক্টরিতে কাজ করত। তিন বোন ওই ফ্যাক্টরির মালিক কালীচরণের কাছে যায়। সাহেব, একবার আমাদের কথা শুনবেন? কালীচরণ বাবু মদনের তিন মেয়েকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা দেখতে খুবই সুন্দর ছিল। সে তাদের দিকে একভাবে তাকিয়েছিল। সাহেব, আমরা মদনের মেয়ে। আমাদের বাবা আজকে খুব অসুস্থ, তাই বাবা কাজে আসতে পারেনি। আপনি যদি আমাদের তিন বোনকে ফ্যাক্টরিতে কিছু কাজ দিতেন তাহলে খুবই উপকার হতো। কালীচরণ বাবু একটা ভণ্ড চালাক চতুর লোক ছিল। সে মদনের তিন মেয়ের দিকে খারাপ নজরে দেখতে দেখতে বলে, হ্যাঁ নিশ্চয়ই, আমি কেন কাজ দেব না তোমাদের? তোমরা দেখতে এত সুন্দর, তোমাদের তো যে কেউ কাজ দেবে। তোমার বাবার শরীর তো এমনি অসুস্থ, এখন ওকে বিশ্রাম নিতে বলবে, আর তোমাদের বাবার বদলে তোমরা এখানে কাজ করবে। তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না, আর আমি তোমাদের কাজের বদলে ভালো টাকাও দেব। ধন্যবাদ স্যার। আমাদের তাহলে কি কাজ করতে হবে একটু বুঝিয়ে দিলে খুবই ভালো হতো। তোমরা দেখতে এত সুন্দর, এত কোমল, আমি তোমাদের দিয়ে কি করে কাজ করাই বলো তো? আজকে তো তোমাদের ফ্যাক্টরিতে প্রথম দিন, তাই আজকে আমি তোমাদেরকে দিয়ে কোনো কাজ করাবো না। না না, চিন্তা নেই, আমি তোমাদের মজুরির টাকা দিয়ে দেব, তবে আজকে তোমরা বসে থাকবে। বসে থাকবো বলতে? আমরা এমনি এমনি বসে থাকবো আর আপনি আমাদের টাকা দেবেন কেন? হ্যাঁ, কারণ তোমাদেরকে দেখে আমার খুব মায়া হচ্ছে। তোমরা তিন বোনে ফ্যাক্টরিতে বসে থাকো, ঘুরে ঘুরে আমার ফ্যাক্টরি দেখো, ভালো করে সবকিছু জেনে বুঝে নাও। কাল থেকে তোমরা কাজ করবে, কেমন? তিন বোন কালীচরণের কোনো কথাই বুঝতে পারছিল না। কালীচরণ সেদিন সারাদিন তিন বোনকে বসিয়ে রাখে। সন্ধেবেলা অন্যান্য লেবারদের টাকা দেওয়ার সময় কালীচরণ তিন বোনকেও মজুরির টাকা দেয়, কিন্তু অন্যান্য লেবারদের তুলনায় তিন মেয়েকে অনেক বেশি বেশি করে টাকা দেয়। তাহলে কালকে তোমরা সময় মতো চলে এসো, কাল থেকে আমি তোমাদের কাজ বুঝিয়ে দেব। এবার এসো, তোমরা যাও। তিন মেয়ে টাকা নিয়ে এসে তাদের বাবাকে দিয়ে দেয়। মদন টাকাগুলো দেখার পর বলে, এ কি সাহেব, তোদের এত টাকা দিয়েছেন কেন? দিন মজুরের কাজ করে ডেলি তো আমাকে মাত্র 300 টাকা দেয়, আর এখানে তো 5000 টাকা আছে। কি ব্যাপার বলতো? সাহেব তোদেরকে কি কাজ করতে দিয়েছিল যে এত টাকা দিয়েছে? বাবা, তোমার সাহেব খুবই ভালো মানুষ, আমাদেরকে কোনো কাজই করতে দেয়নি। উনি বলেছিলেন আমাদেরকে দেখে ওনার খুব মায়া হচ্ছিল, তাই উনি আজকে সারাদিন আমাদেরকে এমনিই বসিয়ে রেখেছিলেন, তবু আমাদের এত টাকা দিলেন। উনি বলেছেন কাল থেকে তোমাকে কাজে না পাঠিয়ে আমাদের তিনজনকেই কাজে যেতে, আর উনি আমাদেরকে অনেক টাকাও দেবেন বলেছেন। এই কথা শুনে মদন খুবই রেগে যায়। সে মনে মনে কালীচরণের চালাকি বুঝতে পারে। আমি এই কারণেই তোদেরকে বলেছিলাম যে তোরা কাজে যাস না, তোরা আমার কথা শুনলি না। দিনকাল বড্ড খারাপ, মেয়েরা একদমই সুরক্ষিত নয়। তোদেরকে কাজে যেতে দেওয়াটাই আমার বড় ভুল হয়েছিল। কেন বাবা, কি হলো? কিচ্ছু হয়নি, কাল থেকে তোরা কোথাও যাবি না। আমি তোদের কষ্ট করে পড়াশোনা করাচ্ছি ফ্যাক্টরিতে কাজ করার জন্য নয়। আমি চাই তোরা চাকরি বাকরি করে খাতা কলমে কাজ করবি, আর আমার এই স্বপ্নটা তোদের পূরণ করতেই হবে। আমাকে নিয়ে তোরা ভাবিস না, আমি একদমই ঠিক আছি। তোরা তিনজন মন দিয়ে পড়াশোনা করতে থাক, তোদের বাবা সব সামলে নেবে। পরের দিন মদন সকালবেলা উঠে ফ্যাক্টরিতে কাজে যায়। কালীচরণ মদনকে দেখে বলে, এ কি মদন, তুই আজকে কাজে এলি যে? তোর মেয়েরা বললো তুই অসুস্থ, তোর এখন বিশ্রাম নেওয়া দরকার। তুই বাড়ি যা আর তোর মেয়েদেরকে কাজে পাঠিয়ে দে। তোর মেয়েরা তোর থেকেও ভালো কাজ করতে পারবে। কিছুদিনের মধ্যে তোরা অনেক বড় লোক হয়ে যাবি। যা যা, তাড়াতাড়ি পাঠিয়ে দিস। কেন সাহেব, আমার মেয়েদেরকে আপনি কি কাজ করতে দেবেন যেই কাজ আমি করতে পারবো না? আপনি আমাকে ভালো কাজ দিন, আমিও ভালো টাকা ইনকাম করতে পারি। কি, তোর দ্বারা এসব কাজ হবে না রে? আমার তো তোর মেয়েদেরকেই লাগবে। শোন মদন, তোকে শুধু শুধু কষ্ট করে ফ্যাক্টরিতে কাজ করতে হবে না। তোর তিনটে সুন্দরী মেয়ে থাকতে তুই এত কষ্ট করতে যাবি কেন? আমি বলছি শোন, তোর 3টে মেয়েকেই তুই বিক্রি করে দে, চিন্তা নেই। তোর 3 মেয়ের সারা জীবন আমার কাছেই থাকবে, একদম রানী হয়ে। তোর সুন্দরী মেয়েরা আমার মন কেড়ে নিয়েছে, বুঝেছিস? এটা শুনে মদন খুবই রেগে যায়।
শয়তান লোক, আমি ঠিকই বুঝেছিলাম। তোর সাহস কি করে হলো আমার মেয়েদের দিকে খারাপ নজর দেওয়ার? আমি গরিব হতে পারি, কিন্তু তাই বলে আমি এতটাও নিচে নামবো না যে আমার মেয়েদের বিক্রি করে দেব। তুই ভাবলি কি করে? দরকার নেই আমার তোর মতো ছোট লোকের কাছে কাজ করার। ঠিক আছে, আমিও দেখবো তুই কিভাবে আমার হাত থেকে তোর মেয়েদেরকে রক্ষা করিস। কোনো জিনিস একবার আমার ভালো লেগে গেলে না, সেই জিনিসটা আমি আয়ত্ত করেই ছাড়ি, বুঝেছিস? মদন খুব ভয় পেয়ে যায় আর কোনো কথা না বলে সে বাড়ি ফিরে আসে। মদন খুবই চিন্তায় পড়েছিল। বাবা, কি হয়েছে? তুমি এত তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরে এলে? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তোরা তিনজনে আজ থেকে বাইরে বেরোবি না, আর আমি যা বলছি সেটা যেন মাথায় থাকে। আমি তোদের তিনজনকে এক পাও বাইরে যেতে দেব না। কিন্তু বাবা, আমি স্কুলে যাব না। দিদিদের তো কলেজ কমপ্লিট হয়ে গেছে। দিদিরা বাইরে না বেরোলে কিচ্ছু হবে না। আমাকে তো বাইরে বের হতেই হবে। না, তোকেও স্কুলে যেতে হবে না। যা পড়েছো ঢের হয়েছে, আজ থেকে কোথাও যেতে হবে না তোদের। মদনের কথা তার তিন মেয়ে কিছু বুঝে উঠতে পারছিল না যে কেন তাদের বাবা তাদেরকে বাইরে যেতে বারণ করছে। মদন পরের দিন থেকে নতুন কাজের সন্ধানে বেরিয়ে পড়ে, কিন্তু তাকে কেউ কাজই দিচ্ছিল না। কারণ কালীচরণ খুব চালাকি করে আশেপাশের সমস্ত ফ্যাক্টরি কারখানায় আগে থেকেই বলে রেখেছিল যে মদনকে যেন কোনো রকমের কাজ দেওয়া না হয়। মদন কি করবে কিছুই ভেবে উঠতে পারছিল না। অর্থের অভাবে সে তার মেয়েদের মুখে খাবার তুলে দিতে পারছিল না। হে উপরওয়ালা, এ তুমি আমাকে কোন পরিস্থিতির মধ্যে ফেলে দিলে? আমাকে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করো। আমার তিন মেয়েকে তুমি রক্ষা করো। আমার মেয়েদেরকে নিয়ে আমি সব সময় খুব চিন্তায় থাকি। মদন তার মেয়েদেরকে তার দুশ্চিন্তার কারণ কিছুতেই জানতে দিত না। একদিন মাঝরাতে হঠাৎ করে মদনের বাড়িতে বেশ কয়েকটা গুন্ডা আসে। মদনের বুঝতে বাকি থাকে না যে গুন্ডাগুলোকে কালীচরণই পাঠিয়েছে। কি চাই তোমাদের? হ্যাঁ, তোমাদেরকে নিশ্চয়ই কালীচরণ এখানে পাঠিয়েছে, তাই না? চলে যাও এখান থেকে, না হলে আমি কিন্তু পুলিশকে ফোন করতে বাধ্য হব। পুলিশকে ফোন করবি? হ্যাঁ, পুলিশকে ফোন করবি? তোর সাহস তো কম না। এই তিন মেয়েকে গাড়িতে তোল। না না, এমন করবে না, দয়া করে আমার মেয়েদের ছেড়ে দাও। তোমাদের পায়ে পড়ি, আমার মেয়েদের ছেড়ে দাও, দয়া করো আমার ওপর। এই, তোদের কি চাই? হ্যাঁ, আমাদের সঙ্গে তোদের কিসের শত্রুতা? চলে যা এখান থেকে। মদন কি করে তার মেয়েদের রক্ষা করবে সেই চিন্তাই করতে থাকে। মদনের ছোট মেয়ে টিনা একটা বুদ্ধি খাটায়। তার পাশে রাখা গুঁড়ো লঙ্কার কৌটো খুলে গুন্ডাগুলো চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেয়। গুন্ডাগুলো চোখে লঙ্কা গুঁড়ো চলে যাওয়ায় তারা কিছু দেখতে পায় না। এই সুযোগে মদন তার তিন মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারা দৌড়াতে দৌড়াতে একটি ট্রেনে এসে উঠে পড়ে। পরের দিন তারা অচেনা অজানা এক শহরে পৌঁছে যায়। মদন তার মেয়েদেরকে নিয়ে ফুটপাতে কয়েকদিন কাটায়। সে কিছুদিন পর স্টেশনে কুলির কাজ করতে শুরু করে এবং একটা ভাড়া ঘর নিয়ে তার তিন মেয়ের সঙ্গে থাকতে শুরু করে। বাবা, তুমি চিন্তা করো না, আমরা এখন শহরে আছি। আমরা চাইলেই অনেক কিছু করতে পারবো। আমি আর বোন ঠিক করেছি আমরা চাকরির জন্য ইন্টারভিউ দেব। আমাদের বিশ্বাস আমরা ঠিক কোনো না কোনো চাকরি পেয়ে যাব। চন্দ্রা এবং মণি দুজনেই মনে অনেক আশা নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে থাকে। সৌভাগ্যবশত চন্দ্রা এবং মণি দুজনে একই কোম্পানিতে চাকরি পেয়ে যায়। মদন খুবই খুশি হয়। ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন হতে থাকে। দুই বোন মিলে তাদের ছোট বোনকে আবার স্কুলে ভর্তি করে দেয়। টিনার ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার। সে মন দিয়ে পড়াশোনা করে তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। মদনের তিন মেয়ে এখন সমাজে সফল এবং প্রতিষ্ঠিত ছিল। মদন ভাবতেও পারেনি তার তিন মেয়ের ভাগ্য উপরওয়ালা এভাবে পরিবর্তন করে দেবে। ধীরে ধীরে তারা শহরে জমি কিনে নিজেদের বাড়ি তৈরি করে। তিন মেয়ে তাদের বাবার স্বপ্ন পূরণ করে খুবই খুশি ছিল। মদন আস্তে আস্তে ভালো ছেলে দেখে তার তিন মেয়ের এক এক করে বিয়ে দিয়ে দেয়। বিয়ের পরও তার তিন মেয়ে তাদের বাবার দেখাশোনা করতে থাকে। মদন উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাতে থাকে তাকে এরকম তিনটে মেয়ে উপহার দেওয়ার জন্য।